প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই ভালো আছো। উপরওয়ালার কাছে প্রার্থনা করি তোমরা সবাই যেখানেই আছো সুস্থ আছো, ভালো আছো। নিশ্চয়ই পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছ। স্কুল হচ্ছে না বলে যে পড়াশোনা করবো না তা কিন্তু নয়। আমাদের গত বছরটা কিন্তু এভাবেই কাটিয়েছি, কিন্তু এবছর আমরা প্রথম থেকে কিন্তু অনলাইন ক্লাস শুরু করেছি, যাতে তোমাদের পড়াশোনায় কোনো ক্ষতি না হয়। আর এই কারণেই আমাদের কিন্তু আসলে এই অনলাইন ক্লাস শুরু করা। নিশ্চয়ই তোমরা দেখছো, এবং তোমাদের আমি বলেছিলাম যারা দেখছো আর যারা দেখছে না তাদের একটু ইনফর্ম করার জন্য যে তারা যেন অবশ্যই অনলাইন ক্লাসগুলো দেখে। তো সেই অনুযায়ী আসলে বাসায় যদি আমরা অল্প অল্প করে পড়ি তাহলে কিন্তু আমাদের সিলেবাসটা কভার হয়ে যাবে, কিন্তু মোটেই যদি না ধরি বই তাহলে কিন্তু কখনোই আমার সিলেবাস কভার হবে না। এরপরে কি হবে, তুমি পড়ছো না, প্রতিদিনের পড়া প্রতিদিন যদি না করো তাহলে একটা সময় যে অনেক পড়া জমে যাবে, আর তখন কিন্তু আসলে অনেক কষ্ট হবে তোমার ওই সম্পূর্ণ পড়াগুলো কভার করতে। কিন্তু আমি যদি প্রতিদিনের পড়াটা প্রতিদিন করে রাখি তাহলে কিন্তু এই সমস্যা আসলে কখনোই হবার নয়। কারণ আমরা এখন কিন্তু অল্প অল্প পড়া দিচ্ছি, তাই না? অল্প অল্প করে করছি, আমরা একটু একটু যদি করি তাও দেখবে যে আমরা অনেক দূর এগিয়ে গেছি। কথায় বলে না, বিন্দু বিন্দু জল নিয়ে মহাসাগরের সৃষ্টি, ঠিক তেমন যে অল্প অল্প করে পড়াশোনা করতে করতেও দেখবে একটা সময় তোমার সিলেবাস কভার হয়ে গেছে। যাই হোক, বেশি কথা না বলে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি কিন্তু বিজিএস ক্লাস নিয়ে। বিজিএস মানে যাবে নিশ্চয়ই বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এর আগে তোমাদের সাথে কিন্তু আমি আরো দুটি ক্লাস করেছিলাম, ওটার প্রথম অধ্যায় এখনো আছি। আজকে আশা করছি প্রথম অধ্যায় শেষ করাবো পড়িয়ে, কারণ যেহেতু একটু বড় অধ্যায়, চ্যাপ্টারটাও অনেকগুলো পার্ট আছে, এই কারণেই আসলে আমাদের সময় লেগে গেল শেষ করতে, 3 দিন প্রায় লেগে যাচ্ছে। আজকে আশা করি শেষ করবো। দেখো, আমি গত তোমাদের যে দুটি ক্লাস নিয়েছিলাম সেই ক্লাসগুলোতে আমরা কিন্তু পার্ট 3, 4, 5 শেষ করেছি। আজকে আমার যে পার্ট, আমরা আজকে 6 থেকে শুরু করব। আজকের আমাদের পাঠের বিষয় হচ্ছে প্রাচীন বাংলাদেশের গৌরব, সমাজ, অর্থনীতি ও ধর্ম। তাহলে আমরা একটু লিখে আমাদের পাঠের বিষয়টা পার্ট 6। দেখো, পাঠের মাধ্যমেই বোঝা যাচ্ছে যে আজকের বিষয়টা কি, প্রাচীন বাংলাদেশের গৌরব, অর্থাৎ সমাজ, অর্থনীতি ও ধর্ম। এইসব ক্ষেত্রে আমাদের গর্বটা কি ছিল, গৌরবের বিষয়গুলো কি ছিল, বা বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন কিছু বিষয় সেগুলো কি ছিল, আমরা আসলে সেগুলোই জানবো। দেখো, নিশ্চয়ই সবাই বই সামনে নিয়েছো, বই সামনে নিয়ে লক্ষ্য করবে আমি কোন লাইনগুলো পড়ছি। আচ্ছা, আমাদের প্রথমেই ছিল কৃষি। কৃষি কিন্তু অতি প্রাচীন একটা পেশা, বড় পেশা। কৃষি নির্ভর বাংলাদেশের অর্থনীতি ছিল কিন্তু কৃষি নির্ভর। তাহলে প্রাচীন যুগে বাংলাদেশের অর্থনীতি ছিল কৃষি নির্ভর, অর্থাৎ বেশিরভাগ মানুষেরই পেশা ছিল কিন্তু কৃষি। কৃষি ছাড়া তখন কল্পনাই করা যেত না মানুষের পেশা, তাই না? কারণ কৃষি কাজের মাধ্যমে মানুষের জীবন জীবিকা পুরোটাই নির্ভর করত কৃষির উপর। মানুষ জীবন জীবিকা এটার মাধ্যমে সঞ্চালন করত। এ সময় কৃষিতে উদ্বুদ্ধ ছিল। ধান ছিল প্রধান ফসল, প্রধান ফসলটা ছিল ধান, মানে বেশিরভাগ মানুষই ফসল উৎপাদনের মধ্যে ধানটাকে উৎপাদন করতে বেশি। প্রচুর আখ উৎপাদন হতো। আখ থেকে উৎপাদিত গুঁড়ো চিনির খ্যাতি ছিল। এই গুঁড়ো চিনি বিদেশে রপ্তানি হতো। তুলা, সরিষা ও পান চাষের জন্য বাংলাদেশের খ্যাতি ছিল। নারিকেল, সুপারি, আম, কাঁঠাল, কলা, ডুমুর প্রভৃতি ফলের কথাও জানা যায়। তাহলে দেখো যে কৃষি এমন একটি পেশা যেটি না হলে কিন্তু আসলে আমরা না খেয়ে থাকতে হতো আমাদের, তাই না? কারণ এই কৃষক সম্প্রদায় আছে বলেই কিন্তু আজকে আমরা পেট ভরে খেতে পারছি। তারা যদি ফসল উৎপাদন না করতো তাহলে কিন্তু আমরা খেতে পারতাম না, নিজেদের করে খেতে হতো, তাই না? সেটা কিন্তু খুব কষ্টের বিষয় হয়ে যেত। এখন আমরা কিন্তু ইচ্ছা করলে খুব সহজেই পেয়ে যাচ্ছি হাতের কাছে সবজি, এবং সম্ভব হচ্ছে কাদের দ্বারা, কৃষকদের জন্য, যে তারা ফসল উৎপাদন করছে বলেই আমরা কিন্তু এটি পাচ্ছি। তাহলে কৃষি গেল। এবার ছিল কুটির শিল্প।
কুটির মানে হচ্ছে ঘরে বসে যে শিল্প, যার মাধ্যমে মানুষ জীবন জীবিকা উপার্জন করে এবং মানুষের চাহিদা পূরণ করে, কুটির শিল্প। কুটির মানে কি? ঘর না, সেইটাই বোঝাচ্ছে যে ঘরে বসে যে শিল্প। প্রাচীন যুগ থেকেই বাংলাদেশের তাঁতিরা মিহি, সুতি ও রেশমি কাপড় বুনতে পারদর্শী ছিল। তোমরা দেখেছো কিনা জানি না, তা আমি কিন্তু ছোটবেলায় দেখেছি, আমার নানি বাড়ি ওখানে কিন্তু তাঁতিরা ছিল, ওখানে গিয়ে দেখেছি তাঁতিরা কিভাবে কাপড় বোনে। যাই হোক, তাহলে প্রাচীন যুগ থেকেই বাংলাদেশের তাঁতিরা মিহি, সুতি ও রেশমি কাপড় বুনতে পারদর্শী ছিল। তোমরা নাম শুনেছো রেশমি কাপড়ের। আমরা জানি বাংলাদেশের মসলিন কাপড় পৃথিবী বিখ্যাত ছিল, তাই না? সেই মসলিন কাপড় কিন্তু আবারও ফিরে আসছে। আমরা খুব মাঝে একটা নিউজ পড়েছিলাম যে মসলিন কাপড়ের আবার খুব হচ্ছে, উৎপাদনের চেষ্টা করা হচ্ছে এবং সম্ভবত সফলও হয়ে গিয়েছে, পরীক্ষা নিরীক্ষা চলছিল। এই মসলিন তখনও রপ্তানি হতো। এছাড়া তখন উন্নত এবং মসলিনের কাপড়ের একটি বৈশিষ্ট্য ছিল, ছোট একটি আংটির মধ্যে দিয়ে ঢুকিয়ে দিলে কিন্তু কাপড় চলে যেত, ঠিক আছে? এবং বাইরের দেশগুলো আমাদের বাংলাদেশের মসলিন কাপড় বিদেশে রপ্তানি করা হতো এবং প্রচুর খ্যাতিও ছিল। এছাড়া এটি গেল আমাদের মসলিনের বিষয়। এছাড়া তখন উন্নত মানের মৃৎ পাত্র মানে মাটির পাত্র, ধাতব পাত্র, অলংকার নির্মাণ হতো। পোড়ামাটি, ধাতব ও পাথরের ভাস্কর্য মূর্তি ছিল প্রশংসনীয় শিল্প। ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা, ছাপাঙ্কিত মানে হচ্ছে ছাপা, হ্যাঁ, বিভিন্ন পশু, পাখি, প্রাকৃতিক দৃশ্য, এগুলোর ছবি যেগুলোতে থাকে, সেই রৌপ্য মুদ্রা, স্বল্প মূল্যবান পাথর ও কাচের পুঁতিও তৈরি হতো। এগুলো কিন্তু সবই হতো কুটির শিল্প, অর্থাৎ ঘরে বসে যে শিল্পটা। এগুলোতে বেশি পুঁজি লাগে না, ঘরের পরিবারের সদস্যরা মিলে এগুলো করতে পারে। এবার আসো ব্যবসা বাণিজ্য। কৃষিতে উদ্বুদ্ধ হওয়ায় এবং শিল্পক্ষেত্রে উৎপাদন বাড়ায় ব্যবসা বাণিজ্য বিকাশ লাভ করে। নদীর তীরগুলোতে গড়ে উঠেছিল হাট বাজার ও মঞ্চ। ব্যবসা বাণিজ্য নদীপথেই হতো বেশি। ওয়ারী বটেশ্বর ও পুণ্যনগর অর্থাৎ মহেস্থানগড় ছিল সমৃদ্ধ নদীবন্দর, মানে এখানে নদীর সংখ্যা বেশি ছিল, এই কারণে এইসব জায়গায় কি ব্যবসা বাণিজ্যটা গড়ে উঠেছিল বেশি। ভারতবর্ষের বিভিন্ন বন্দর ছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়া ও ভূমধ্যসাগর অঞ্চলে যেত তৎকালীন বাংলাদেশের পণ্য। দেখো যে ভারতবর্ষ তখন বিভিন্ন বন্দর থাকা সত্ত্বেও আমাদের দেশ থেকে কিন্তু বিভিন্ন দেশে এই যে দক্ষিণ পূর্ব এশিয়া, ভূমধ্যসাগর অঞ্চল, এইসব জায়গায় কিন্তু আমাদের পণ্য যেত। খুবই বিখ্যাত বিষয় ছিল, প্রশংসনীয় বিষয়, গৌরবের বিষয়। অষ্টম শতকে চট্টগ্রাম সমুদ্র বন্দরের মাধ্যমে এদেশের পণ্য আরবে যেত। এটিও কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ গৌরবের বিষয় যে অষ্টম শতকে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে আমাদের পণ্য আরবে যেত। এরপরে আছে ধর্মমত ও সম্প্রদায়। অনুমিত হয় প্রস্তর যুগে বাংলাদেশের মানুষ পৃথিবীর অন্যান্য অঞ্চলের মতো পাহাড়, পর্বত, নদ, নদী, চন্দ্রসূর্য প্রভৃতির পূজা করত। এটা অনুমিত মানে অনুমান করা হচ্ছে। ঐতিহাসিক যুগে ভারত উপমহাদেশের মতো বাংলাদেশে ব্রাহ্মণ্য ধর্ম ও আজীবক সম্প্রদায়ের প্রাধান্য ছিল। প্রাচীন বাংলাদেশে জৈন ধর্ম প্রচলিত ছিল। একটা ধর্মের মানুষ যেমন হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ যেরকম, তারাও এরকম ছিল। কিন্তু এখন মোটামুটি আমাদের বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এগুলোই আছে, মুসলিম এগুলোই আছে, কিন্তু এই যে জৈন ধর্ম, তারপরে ব্রাহ্মণ্য, এগুলো আসলে ওভাবে নেই। হয়তো ভিতরে ভিতরে আছে, কিন্তু বলার মতো সেরকম ভাবে কি বলবো যে গুরুত্বপূর্ণ জায়গাটা এখন আর ওভাবে নেই, কিন্তু আছে অল্প স্বল্প। তবে দীর্ঘ সময় বৌদ্ধ শাসকদের পৃষ্ঠপোষকতায় বৌদ্ধ ধর্ম প্রাধান্য লাভ করে। পাল সম্রাটগণ ছিল বৌদ্ধ, কিন্তু প্রজাদের অধিকাংশই ছিল ব্রাহ্মণ্য ধর্ম, মানে হিন্দুদের মধ্যে যে কাস্ট আছে সেই কাস্টের মধ্যে ব্রাহ্মণ যে সম্প্রদায়, এটা কিন্তু সবচেয়ে বড়, ওইটার কথাই বলা হচ্ছে। সম্রাট ধর্মপাল ধর্মীয় সম্প্রীতির নীতি গ্রহণ করেছিলেন। রাজকীয় উচ্চ পদে অধিষ্ঠিত দেখা যায় ব্রাহ্মণদের। ধর্মপালের প্রধানমন্ত্রী ছিলেন একজন ব্রাহ্মণ এবং তার পরিবার 3 পুরুষ ধরে পাল শাসনের সাথে জড়িত ছিল। তৎকালীন একাধিক তাম্র শাসনে ব্রাহ্মণ্য মন্দির নির্মাণে ভূমিদানের কথা জানা যায়, মানে ভূমিদান করতো ব্রাহ্মণ মসজিদ মন্দিরগুলো নির্মাণ করার জন্য। ব্রাহ্মণ্য ও বৌদ্ধদের মধ্যে কোনো বিরোধ ছিল না। ধর্মীয় সম্প্রীতি পাল যুগের সমাজ জীবনের বিশেষ বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত হয়। আজও বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থান দেখা যায়। তার মানে কি বাংলাদেশে একই সাথে মুসলমান, হিন্দু, খ্রিস্টান মতো আমরা একসাথে মিলেমিশে আছি। প্রত্যেকের উৎসব অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করছি, ধর্ম যার যার উৎসব সবার, সেভাবে কিন্তু আমরা আছি, তাই না? খুব ভালোভাবেই মিলেমিশে আছি। দেখো এই পাঠের মাধ্যমে তোমরা কিন্তু জানতে পারবে কুটির শিল্পের তালিকা। এই যে আমি এখানে বলেছিলাম কুটির শিল্প কি কি তৈরি করা হয়, সেই জিনিসগুলোর নাম তোমাদের একটা তালিকা লিখতে হবে। এছাড়া বাংলাদেশের বিভিন্ন মানুষের ধর্ম মতের তালিকা,
কোন কোন ধর্মের লোকজন এখানে বসবাস করতো, তাদের পেশা কি ছিল, তারা কিভাবে জীবন জীবিকা উপার্জন করতো, এগুলো সম্বন্ধে তোমরা জানতে পারবে। এরপরের পাঠে আছে দেখো পাঠ 7, প্রাচীন বাংলাদেশের গৌরব। এটা আছে বিনোদন, সংস্কৃতি, স্থাপত্য, ভাস্কর্য ও চিত্রকলা। তার মানে বিনোদনের যে বিষয়গুলো, বিনোদন সংস্কৃতি, বিনোদন বলতে আমরা কি বুঝি, গান বাজনা, নাটক, তাই না, এগুলো ঠিক সেগুলোই। দেখো যে বিনোদন সংস্কৃতিতে প্রাচীন যুগে বাংলাদেশের বিনোদন ও ধর্মকার্যের অংশ হিসেবে ছিল নাচ, গান, নাটক, যেগুলো আমি বললাম। এছাড়াও ছিল মল্লযুদ্ধ ও কুস্তি খেলার প্রচলন, যেগুলো কুস্তি আর মল্লযুদ্ধ কিন্তু এখন আসলে নেই, কিন্তু নাচ, গান, নাটক এগুলো আছে। পাহাড়পুর বৌদ্ধবিহারে নাটক মঞ্চস্থ হওয়ায় প্রমাণ পাওয়া যায়। মন্দিরে সেবাদাসীদের সকলেই নৃত্য, গীত, বাদ্য, পটীয়সী হতে হতো। মানে মন্দিরে যারা সেবা করতো তারা কিন্তু সাধারণত নৃত্য মানে নাচ, গীত, গান, বাদ্য বাজার জন্য যেসব তারা দক্ষ ছিল। পোড়ামাটির ফলকে কাসর, করতাল, ঢাক, বীণা, বাঁশি, মৃদঙ্গ, মৃৎভাণ্ড ইত্যাদি বাদ্যযন্ত্র দেখা যায়। এবার আসলে স্থাপত্য মানে কি? স্থাপত্য মানে হচ্ছে নির্মাণাধীন বিষয়, তাই তো, নির্মাণের সাথে জড়িত। ওয়ারী বটেশ্বর পূর্ণনগরে ইট নির্মিত স্থাপত্য আবিষ্কার হয়েছে। দালান কোঠা যেগুলো স্থাপত্য মধ্যে পড়ে। বাংলাদেশ স্থাপত্য শিল্প উৎকর্ষ অর্জন করে পাল শাসনামলে। কথিত আছে সম্রাট ধর্মপাল একাই 50টি বৌদ্ধবিহার নির্মাণ করে। অষ্টম-নবম শতকে নির্মিত তার অমর স্থাপত্য কীর্তি নওগাঁ জেলার সোমপুর মহাবিহারে পাহাড়পুর বৌদ্ধবিহার, এটা অষ্টম-নবম শতকে নির্মিত হয়। পৃথিবীর বৃহত্তম বৌদ্ধবিহার সোমপুর মহাবিহার ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান করে নিয়েছে। এটা আমাদের জন্য একটি গৌরবের বিষয়। বিশেষজ্ঞদের মতে পরবর্তীকালে ইন্দোনেশিয়া ও মিয়ানমারে সোমপুর মহাবিহারের পরিকল্পনা অনুকরণ করে বৌদ্ধ স্থাপত্য নির্মাণ করা হয়েছে। ময়নামতি, শালবন বিহার এবং সম্প্রতি আবিষ্কৃত বিক্রমপুরের স্থাপত্যসমূহ বাংলাদেশের স্থাপত্য শিল্পের ইতিহাসে গুরুত্বপূর্ণ সংযোজন। দেখো ছবি দেওয়া আছে যে সোমপুর, এখানে আছে সোমপুর মহাবিহার নওগাঁ, আর একটি আছে শালবন বিহার ময়নামতি কুমিল্লা। এগুলো কিন্তু আমাদের এখন দর্শনীয় স্থান। ভাস্কর্য ও মূর্তিশিল্প। ওয়ারী বটেশ্বর, মহেস্থানগড়, পাহাড়পুর, ময়নামতি প্রভৃতি স্থানে আবিষ্কৃত পোড়ামাটি, পাথর ও ধাতব ভাস্কর্য ও মূর্তিশিল্প উৎকর্ষের সাক্ষ্য বহন করে। গুপ্ত ভাস্কর্যের ধারাবাহিকতায় এই শিল্প এক নতুন মাত্রা যোগ করে পাল ভাস্কর্য, যা পাল ভাস্কর্য নামে পরিচিত। বাংলাদেশের ভাস্কর্য শিল্প স্থান করে নিয়েছিল সর্বভারতীয় শিল্পকলার আসরে। পাল যুগের দুই বিখ্যাত ভাস্কর ও চিত্রশিল্পী ধীমান পাল ও ভিট পাল সুখ্যাতি অর্জন করেন। সেন যুগের শ্রেষ্ঠ শিল্পী ছিলেন শূলপাণি। এটি গেল আমাদের ভাস্কর্য ও মূর্তিশিল্পের গৌরব। এবার আছে চিত্রশিল্প। বৌদ্ধ ধর্মের পাণ্ডুলিপিতে বৌদ্ধ দেবদেবীর রূপ চিত্রের মাধ্যমে প্রকাশ পেয়েছে এখানে। এখন পর্যন্ত 10ম থেকে দ্বাদশ শতকের 24টি চিত্রিত বৌদ্ধ পাণ্ডুলিপি পাওয়া গিয়েছে। প্রজ্ঞা পরিমিতা, অষ্টসহস্রিকা প্রভৃতি পাণ্ডুলিপির চিত্রগুলো গুণগত মানের চিত্রশিল্পের উৎকর্ষের কথাই প্রমাণ করে। পরবর্তীকালে 14দশ শতকে নেপাল ও তিব্বতের চিত্রকলায় পাল যুগের চিত্রশিল্পের প্রভাব লক্ষ্য করা যায়। সম্প্রতি 2500 বছরের প্রাচীন ওয়ারী বটেশ্বরে আবিষ্কৃত মৃৎপাত্র স্বল্প মূল্যবান পাথরের পুঁতি ও কাঁচের পুঁতিতে চিত্রশিল্পের ব্যবহার দেখা গিয়েছে। আচ্ছা, দেখো পার্ট 8-এ আছে প্রাচীন বাংলাদেশের গৌরব, ভাষা, সাহিত্য, শিক্ষা। ভাষা ও সাহিত্য। মহেস্থানগড়ে অর্থাৎ পূর্ণনগর পাথরের খোদিত একটি লিপি পাওয়া গেছে। ব্রাহ্মী অক্ষরে লেখা লিপিটির সময়কাল খ্রিস্টপূর্ব 3য় শতক। পাল ও সেন যুগের শাসকরা নিজেরাই পণ্ডিত ছিলেন এবং সাহিত্য চর্চা করতেন, তাদের সভাকবিও ছিল। পাল যুগের তাম্রশাসনের বিধৃত প্রশস্তি অংশে সংস্কৃত ভাষা চর্চার শৈল্পিক মানসম্পন্ন কাব্য রচনার স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। কবি সন্ধ্যাকর মন্দির রামচরিত পাল যুগের প্রসিদ্ধ কাব্যগ্রন্থ। পাল আমলে রচনা করা হয় চর্যাপদ। চর্যাপদ বাংলা ভাষার প্রাচীন নিদর্শন হিসেবে স্বীকৃত। এটি তোমরা কিন্তু অবশ্যই জেনে রাখবে, দাগিয়েও রাখতে পারো যে চর্যাপদ বাংলা ভাষার প্রাচীন নিদর্শন হিসেবে স্বীকৃত। সেন রাজাগণ রাজ্য বিস্তারের পাশাপাশি নিজেরাও বিদ্যাচর্চা ও সাহিত্য রচনা করতেন। পণ্ডিতদের সাহিত্য রচনাও উদ্বুদ্ধ করতেন। দানসাগর ও অদ্ভুত সাগর রাজা বল্লাল সেনের রচনা। লক্ষণ সেন পণ্ডিত ও কবি ছিলেন।
দেখো তাদের মধ্যে কত গুণ ছিল। তিনি পণ্ডিতও ছিলেন, কবিও ছিলেন। পিতা বল্লাল সেনের অসমাপ্ত অদ্ভুত সাগর তিনি সমাপ্ত করেন। সেনদের রাজসভায় পণ্ডিত, জ্ঞানী ও কবিদের সমাবেশ ঘটেছিল। জয়দেবের গীত গোবিন্দ ও কবীন্দ্র দুয়ারীর পবনদূত কাব্য অমর সাহিত্য কর্ম। এখানে এগুলো লাইনগুলো তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে দাগিয়ে মুখস্থ করবে। তোমাদের যে বহু নির্বাচনী আছে সেগুলোর জন্য এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং সৃজনশীলের ক জন্য অবশ্যই রাখবে। মানুষের মুখে মুখে ছড়িয়ে থাকা কবিতা সেন যুগের শেষ দিকে শ্রীধর দাস সংকলন করে নাম দেন সদুক্তি কর্ণামৃত। এরপর আছে শিক্ষা। পাল যুগের আগে বাংলাদেশের শিক্ষা সমৃদ্ধি খুব বেশি জানা যায়নি, তবে পাল যুগে শিক্ষার ব্যাপক বিস্তার হতে দেখা যায়। তার আগে হয়তো শিক্ষা অত বেশি সমৃদ্ধি লাভ করেনি, কিন্তু পাল যুগ থেকে এটা শিক্ষার ব্যাপক বিস্তার লাভ করে। বাংলাদেশের পাল যুগের অনেক বৌদ্ধ বিহার আবিষ্কৃত হয়েছে। বিহারগুলো ছিল একটি শিক্ষা প্রতিষ্ঠান। বিহারগুলোতে ধর্মীয় শিক্ষা দেওয়া হতো, বিশেষ করে বৌদ্ধ ছাত্ররা এখানে পড়াশোনা করত। এখানকার শিক্ষকদের বলা হতো আচার্য বা ভিক্ষু, আর শিক্ষার্থীদের বলা হতো শ্রমণ। বর্তমান যুগের আবাসিক বিশ্ববিদ্যালয়গুলো তো বিহারেও ছাত্রদের থাকার ব্যবস্থা, তখন কিন্তু থাকার ব্যবস্থা ছিল, যে শিক্ষার্থীরা ওখানেই থাকতো, পড়াশোনা করতো, ধর্মীয় শিক্ষা শিখতো, বা যাদের যা দরকার প্রয়োজনীয় সেই শিক্ষাগুলো তারা সেখান থেকে গ্রহণ করতো। প্রাচীন বাংলাদেশে হিন্দুদের প্রাথমিক বিদ্যালয় ছিল 3 ধরনের, যেমন গুরুগৃহ, চতুষ্পাঠী আর হচ্ছে পাঠশালা। গুরুগৃহ মানে গুরুর গৃহে যে পড়াশোনা করতো, চতুষ্পাঠী সম্ভবত গুরুর গৃহ যেতে করতো, আর গুরু এসেও পড়াতেন, এবং পাঠশালায় শুধুমাত্র বিদ্যালয়ে যেয়ে পড়াশোনা। রাজা, মন্ত্রী ও অভিজাত পরিবারের ছেলেরা গুরুগৃহে পড়ার সুযোগ পেত। গুরু অর্থাৎ ব্রাহ্মণ সন্ন্যাসী বনের মধ্যে কুটির বানিয়ে থাকতেন। কুটির মানে বলছে ছোট ছোট ঘর, সেগুলো বানিয়ে থাকতেন। তার কাছে রেখে আসা হতো ছাত্রদের। ছাত্ররা গুরুর বাড়িতেই থাকতো এবং গুরুর কাছে পড়াশোনা করত। আর চতুষ্পাঠীতে পড়তে পারত কেবল ব্রাহ্মণ ঘরের ছেলেমেয়েরা। সেখানে সংস্কৃত ভাষা শেখানো হতো, যাতে টোলে উচ্চশিক্ষা গ্রহণ করতে সুবিধা হয়। হিন্দুদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে বলা হতো টোল। হিন্দু ধর্ম গ্রহণোত্তর টোলের প্রধান পাঠ্য বিষয় ছিল। ইউরোপের দেশগুলোতে 12-13 শতকে বেশ কিছু বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে, যেমন ইতালির বোলনা বিশ্ববিদ্যালয়, ফ্রান্সের প্যারিস বিশ্ববিদ্যালয়, ইংল্যান্ডের ক্যামব্রিজ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ইত্যাদি। অথচ 8ম শতকের মধ্যে বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, বিহারে অনেক বড় বড় বৌদ্ধ বিহার গড়ে উঠেছিল। এসব বিহারে শুধু ধর্মীয় বই পড়ানো হতো তা কিন্তু নয়, এখানে চিকিৎসাবিদ্যা, ব্যাকরণ, জ্যোতিষশাস্ত্র সহ নানা বিষয় কিন্তু শিক্ষা দেওয়া হয়। এসব আলোচনা থেকে বোঝা যায় শিক্ষার ক্ষেত্রে প্রাচীন বাংলাদেশের মানুষ বিশ্বের অনেক দেশের চেয়ে কিন্তু এগিয়ে ছিল। আর এখন তো আরো অনেক বেশি উন্নত হয়ে গিয়েছে, তোমরা জানো। দেখো আজকে আমি তোমাদের পড়ালাম 6, 7, 8 3টি পার্ট পড়িয়েছি। তোমরা এই 3টি পার্ট খুব সুন্দর করে বাসায় বারবার রিডিং করবে, এবং রিডিং থেকে তোমরা ছোট ছোট প্রশ্ন তৈরি করবে, এবং সেই প্রশ্নগুলো খাতায় লিখে তার উত্তরগুলো কিন্তু করবে। তোমাদের তাহলে বাসার কাজ থাকবে কিন্তু প্রশ্ন তৈরি করা। কয়টি করবে? 20টি করবে। আমি বাসার কাজ দিচ্ছি। ছোট প্রশ্ন 20টি করবে এবং তার থেকে উত্তর করবে। আর দেখো এখানে কিছু কাজ আছে, 9 পৃষ্ঠায় 2টি কাজ আছে, এবং 10 পৃষ্ঠায় একটি কাজ, 8 পৃষ্ঠায় 2টি কাজ আছে, আর 9 পৃষ্ঠায় 2টি আছে। এই 2 4টি কাজ তোমরা খাতায় সুন্দর করে লিপিবদ্ধ করবে, যেভাবে দেওয়া আছে বলেছে তালিকা করতে, তোমরা সুন্দর করে তালিকা করবে, এবং এগুলো বাসায় বারবার পড়বে, রিভাইজ দেবে বারবার। তাহলে দেখবে যে এই প্রথম অধ্যায়ের যে বিষয়গুলো আমরা পড়িয়েছি এগুলো তোমাদের আয়ত্তে চলে আসবে, এবং তুমি যদি রিডিং আসলে ভালো করে না জানো কোনো কিছুই কিন্তু ভালোভাবে উত্তর করতে পারবে না। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত পড়ালেখা করো। ধন্যবাদ।